সায়াল স্টোরিজ মানেই কিন্তু নতুন নতুন অফবিট জায়গার সন্ধান আর অ্যাট্রাকটিভ প্রপার্টির খোঁজ। আর তাই আমরা চলে এসেছি অফবিট দার্জিলিংয়ে আপনাদের জন্য আরও একটা নতুন প্রিমিয়াম প্রপার্টি নিয়ে। আর এরকম একটা কোজি প্রপার্টিতে আসার একমাত্র রিজন হলো রিসেন্টলি ইনস্টাতে আমাদের বেশ কিছু মেসেজেস এসেছে যে হানিমুনে যেতে চাই, তার জন্য দারুণ একটা প্রপার্টির সন্ধান চাই। আর সেই কথা মাথায় রেখেই আমরা চলে এসেছি হানিমুন স্পেশাল একটা কটেজ নিয়ে। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে যে কোথায় প্রপার্টিটা কোথায়, তাই আর বেশি দেরি না করে চলুন ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই এই জায়গাটা। এবার বলে দিই জায়গার নাম হচ্ছে রেলিং, এটা প্রপার রেলিংয়েই পড়ে। আর প্রপার্টির নাম হচ্ছে অর্চার্ড ফার্ম স্টে। এখানে টোটাল 3খানা কটেজ রয়েছে একদম পাশাপাশি, এবং একই ধরনের কিন্তু কটেজগুলো, উডেন স্ট্রাকচার, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার পুরোটাই। তবে ডিফারেন্স হচ্ছে এই যে কটেজটা দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা ব্যালকনি রয়েছে দুদিকে, বাকি কটেজগুলোয় নেই। এখানে 4 জন স্টে করতে পারবেন। এই কটেজেও 4 জন, একই রকমের স্ট্রাকচার। আর পাশেরটাও একই রকমের, কিন্তু ওখানে 8 জন স্টে করতে পারবেন। বেসিক ডিফারেন্স কিন্তু এটাই। এই প্রপার্টি কিন্তু প্রায় 6 মাস হলো ওপেন হয়েছে। আর প্রথম থেকেই আমাদের আসার ইচ্ছে ছিল, সুযোগ হয়নি। আর যখন ফাইনালি সুযোগ হয়েছে আমরা একটু লাকিও ফিল করছি, কারণ কেউ নেই, আমরাই আছি। আর এই রুমটা পেয়েছি, মানে এই কটেজটা যেখানে ব্যালকনি রয়েছে, এটা বেশি অ্যাট্রাকটিভ আমাদের কাছে। বাইরে থেকে একবার কটেজটা দেখে নিন, বেশ বড় সাইজের। আর সমস্ত ফার্নিচারও কিন্তু এখানে দেওয়া আছে। এই কটেজে কিন্তু একটা কুইন সাইজ বেড রয়েছে, তার সাথে টেবিল রয়েছে, আর ওইদিকে কাবার্ড কাম মিরর রয়েছে, পাশে রয়েছে ওয়াশরুম, আর এইদিকে কিন্তু বসার জন্য টেবিল চেয়ার দেওয়া রয়েছে। আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ডুপ্লেক্স কটেজ, তাই ওপরেও রয়েছে। এগুলো খুবই ইন্টারেস্টিং, অ্যাট্রাকটিভ ইয়াং কাপলদের কাছে। এবং ভেতরে স্পেসও কিন্তু ভালোই আছে, 2টো উইন্ডো আছে, উইন্ডো থেকে যেরকমটা দেখালাম বাইরের ভিউ। তো এবার হচ্ছে অ্যাটাচড ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই। ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, আর একবার সাইজটা দেখুন। গিজার থেকে শুরু করে সমস্ত বেসিক অ্যামিনিটিস তো আছেই, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলুন এবার মেন পার্টে যাওয়া যায়, এই এফ্রেম কটেজের ওপরতলায়। এই ডুপ্লেক্স কটেজের ওপরে উঠে এসেই জাস্ট আমরা ইমপ্রেসড হয়ে গেছিলাম এই ডিজাইনটা দেখে। কার্টেনগুলো একটা আলাদাই মাত্রা দিচ্ছে, এত সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে। আর তার সাথে যে বেডটা দেখতে পাচ্ছেন অনেকটা ম্যাট্রেস স্টাইলের, এগুলো কিন্তু খুব কোজি একটা ফিলও দেয়। আর এখানে কিন্তু 3 জন শোয়া যেতে পারে, নিচে 2 জন, এখানে 3 জন, টোটাল 5 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে যদি বাচ্চা থাকে বা রোগা পাতলা থাকে। আর পার্টিকুলার এই কটেজটার যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই ব্যালকনিগুলো। আর তার সাথে এই সাইডে কিন্তু বসার টেবিল চেয়ার করা রয়েছে, খুব ভালো লাগছে এগুলো দেখতে, কাঠের ডিজাইন করা। ওখান থেকে ভিউ তো পাওয়া যাবেই, তার সাথে এদিকেও একটা ব্যালকনি রয়েছে, এদিকেও কিন্তু বেরোলে একই রকম ভিউ আর সুন্দর ফুরফুরে হাওয়া, একদম মনটা ভরে যাচ্ছে জাস্ট। আর এই দিকের ব্যালকনি থেকে এরকমই পাহাড়ের ভিউ পাওয়া যাবে, তার সাথে এদিকের কটেজটাও দেখা যায়। তো আশা করছি ওভারঅল রুমের অ্যাম্বিয়েন্স সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেছে, বেশ প্রিমিয়াম কিন্তু। তো হানিমুনার্সদের উদ্দেশ্যে বলি, কোন কটেজটা বুক করতে হবে বুঝেই গেছেন। তো ঝটপট দেরি না করে কল করে বুক করে ফেলুন, ততক্ষণ আমরা বাকিদের সেকেন্ড কটেজটা দেখাই।
নাম্বার কটেজেও কিন্তু ওপর নিচে করে বাচ্চা নিয়ে বা রোগা থাকলে 5 জন মতন হয়ে যাবে। তো চলুন এবার 3 নম্বর লাস্ট কটেজটা দেখিয়ে দিই। এই কটেজে দুটো ডাবল বেড আছে, অর্থাৎ এখানে কিন্তু 4 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। বাকি কটেজের ডিজাইন সেম এবং বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছু দেওয়া আছে। আর ওয়াশরুম দেখাচ্ছি না, কারণ প্রতিটা কটেজের ওয়াশরুমই কিন্তু সেম। ওপরে এখানে একটা ম্যাট্রেস পাতা আছে, 2 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। তার ঠিক অপোজিট সাইডে আরেকটা ম্যাট্রেস আছে, অর্থাৎ এখানেও 2 জনের হয়ে যাবে। টোটাল কিন্তু এই কটেজে 8 জনের অ্যাকোমোডেশন খুব ইজিলি হয়ে যাবে। তাই যাদের বড় ফ্যামিলি তারা কিন্তু একটা কটেজ নিয়ে নিতে পারেন। ভ্যালু ফর মানি হবে পুরো কটেজটা যদি আপনারা নিয়ে নেন। খুব খোলামেলা এবং কোজি কিন্তু কটেজগুলো। তো যেমনটা বললাম অনেকটা জায়গা জুড়ে এই প্রপার্টি। দেখুন দুটো কটেজের মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, তাই প্রাইভেসি ইস্যু হবে বলে মনে হয় না। আর এদিকে যদি আসেন দেখতে পাবেন বনফায়ার করার জায়গা, গাছের গুঁড়ি দিয়ে বসার জায়গা করা রয়েছে, আর ওইদিকে বারবিকিউ করার জায়গা। তার সাথে এখানে একটা ছোট্ট পুল করা হচ্ছে, এখন আছে অল্প জল আছে। আর ওই দিকে দেখুন আমার পছন্দের দোলনা দেওয়া রয়েছে, শেড করা রয়েছে যাতে করে রোদ না লাগে, এখানটা একটু গরমও হয়। ও তো অলরেডি বসে পড়েছে ল্যাদ খেতে খেতে। আপনারাও কিন্তু এরকম সুন্দর ল্যাদ খেতে খেতে সামনের প্যানোরামিক ভিউটা এনজয় করতে পারেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা না থাকলে পেট পুজোটাই হবে না। এটা হচ্ছে এখানকার ডাইনিং এরিয়া। দারুণ কিন্তু এই জায়গাটা, একদম খোলামেলা ভিউ দেখতে দেখতে এরকম কাঠেরই টেবিল চেয়ার পাতা আছে, বসে বসে আপনার লাঞ্চ ডিনার স্ন্যাক্স যা খুশি করতে পারেন। শীতকালে কিন্তু ঠান্ডার মধ্যে যদি এখানে বসতে প্রবলেম হয়, কোনো প্রবলেম নেই, তার জন্য কিন্তু ভেতরে জায়গাও করা আছে। বাট যেহেতু এখন একটু গরম পড়ে গেছে, আমরা বাইরেই লাঞ্চটা সারবো। লাঞ্চ তো চলে এসেছে, প্রচণ্ড খিদেও পাচ্ছে, দেখে নিই কী কী আছে। এটা হচ্ছে বাঁধাকপি, তারপর আরও বিভিন্ন রকম জিনিস দিয়ে একটা আচার, তার সাথে আলু ভাজা, এদিকে রয়েছে ডাল, মুগের ডাল মনে হচ্ছে দেখে, তার সাথে এগ কারি, এখানে পিস দেওয়া। এটা হচ্ছে সিমরাই, যেটা জেনারেলি পাওয়া যায় না, খুব কমই আমরা পাই, লোকাল শাক। তার সাথে রয়েছে পাঁপড়, আর রয়েছে সারপ্রাইজ এত কোজি অ্যাম্বিয়েন্স, তাই লাঞ্চ করার পর আর থাকতে পারিনি, এখানে এসে জাস্ট ল্যাদ খাচ্ছি। লাঞ্চের ব্যাপারে একটু বলে দিই, প্রত্যেকটা রান্না কিন্তু খুব টেস্টি ছিল। আমরা যে রাই শাকটা খাই বেশিরভাগ জায়গায়, এখানে শিম রাই দেওয়া হয়েছিল, এটা আরও অনেক বেশি টেস্টি। রাই শাকটা একটু তেঁতো লাগে আমাদের, এটা কিন্তু খুব ভালো লেগেছে। তার সাথে বাকি প্রত্যেকটা খাবারই কিন্তু খুব ভালো ছিল। আমার স্পেশালি ডিমের কারিটার কথা বলতেই হবে, জাস্ট মানে দারুণ খেতে। আমাদের প্রত্যেকটা রান্না খেয়ে খুব ভালো লেগেছে। আর রান্নার ব্যাপারে বা এই কটেজগুলো এত ডিটেলে দেখাচ্ছি কারণ এই জায়গাটা কিন্তু এমনই জায়গা, কেউ এক্সপ্লোর করতে আসবেন না, আশা করছি এখানে এসে স্টেকেশন করতে আসবেন। তো স্টেকেশনের জন্য যেটুকু জরুরি থাকার জায়গাটা এবং খাওয়া দাওয়াটা, ওটাই আমরা ডিটেলসে দেখাচ্ছি। যেহেতু আমরা কোনো জায়গায় গিয়ে রুমের মধ্যে থাকি না, একটু ঘোরাফেরা করি, তাই এখান থেকে 15 মিনিট মতো হাঁটা পথে রয়েছে রেলিং নদী, ওটাই আমরা এখন যাব হাঁটতে হাঁটতে। এখন বাজে এক্স্যাক্টলি দুপুর 3টে। আমরা হোমস্টে ওনার যে আছেন ওনার সাথেই নিচের দিকে যাচ্ছি। পাগলের মতো এখানে হাওয়া চলছে, পুরো এপ্রিল মাস জুড়েই নাকি এরকম হাওয়া চলে। আর রাস্তাঘাট কিছুটা এরকম মেঠো রাস্তা, পাথর আছে। এই যে রাস্তার ধারে বড় বড় পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছের কাঠ দিয়েই কিন্তু ওই কটেজগুলো বানানো। जो हरा दिखाई दे रहा है आपको ये प्लांट, हाँ, वो मतलब कि ये जो डायबिटीज होता है, डायबिटीज का पेशेंट, अच्छा, उसको ना उबाल के देने से चाय के बदले पीता है ना, अच्छा, दवाई जैसा आता है। क्या नाम है इनका? हम लोग कुरकुरे झाड़ बोलते हैं। कुरकुरे झाड़, ये तो रैबिट खाता है ना? हाँ, रैबिट खाता है। ये वो वाला कार्डमम प्लांट है। हाँ, পুরো কার্ডেমামের চাষ হয়েছে চারদিকে। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর নেচার ওয়াক করার জন্য। মর্নিং ওয়াক হোক বা ইভিনিং ওয়াক, যখন খুশি আপনারা আসতে পারেন। চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর বিভিন্ন রকম প্ল্যান্টেশন, আর তার সাথেই মিষ্টি মধুর হাওয়া।
ওয়াও, এই জমিটা দেখুন কত সুন্দর লাগছে, এত কপি হয়েছে, পুরো ভরে আছে। আর এখানটা কিন্তু নিচের দিকটা ক্ষেতের জমি মনে হচ্ছে, বিভিন্ন রকম শাকসবজি চাষ হয়েছে। এদিকটা টমেটো অথবা মটর কড়াই বলে মনে হচ্ছে, মটরশুঁটি যেটা বলি। তো অনেক রকম কিন্তু এখানে চাষ হচ্ছে, একদম হারা ভরা হয়ে রয়েছে জায়গাটা। এখানে একটা বিশাল বড় পিক ফার্ম ছিল অ্যাকচুয়ালি, পুরোটাই যেটা দেখতে পাচ্ছেন কোভিডের সময় থেকে বন্ধ হয়ে গিয়েছে। এত বড় প্রপার্টিতে একমাত্র বংশধর বেঁচে আছে। এই যে দেখুন গেট, আমাদের দেখে গেট খুলতেছে। এই তুই একাই বেঁচে আছিস? হ্যাঁ। এগুলোতে আগে ট্রাউট ফিশ চাষ করা হতো, এখন আর নেই। এখানে গ্রাস কাপ বলে একটা মাছ, সেটা চাষ করা হচ্ছে এখন। রিভার যাওয়ার আগে আরও একটা ইন্টারেস্টিং জায়গায় আমরা যাচ্ছি। দেখুন কত বড় একটা সাসপেনশন ব্রিজ এবং অনেক পুরানো। ওই দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, আগে কিন্তু ওই পাহাড়ের লোকজন এই পাহাড়ে আসতেন এই ব্রিজের মাধ্যমেই, এবং এই ব্রিজ দিয়েই কিন্তু ঘোড়া মালপত্র বহন করতো, এইসব হতো। এখন এই ব্রিজটা অতটা ইউজ হয় না, জাস্ট নর্মালি লোকালরা টুকটাক আসে হয়তো। বাকি ওই দিক দিয়ে মেন রাস্তা হয়ে গেছে ওই পাহাড়ে যাওয়ার জন্য। যারা কিনা রিলস বানাতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। হোমস্টে থেকে পায়ে হেঁটে চলে আসবেন, আর নিচে হচ্ছে রেলিং নদী। এই যে দেখুন, মাস্ট ভিজিট প্লেস কিন্তু এই হোমস্টেতে এখানে অবশ্যই আসবেন। নদীর কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা এত সুন্দর আর এত মিষ্টি হাওয়া দিচ্ছে, খুব খুব এনজয় করছি আমরা এখানে। ফাইনালি চলে এসেছি আমরা রেলিং নদীতে, আর জলটা খুব মিষ্টি ঠান্ডা, আর এই জলে হিমালয়ান ট্রাউট পাওয়া যায়। যেহেতু বর্ষা না, শীতকালের পরের অবস্থায় জলটা অনেকটাই কম। আমরা যে এইভাবে পায়ে হেঁটে ঘুরে বেড়াই যেখানে সেখানে, আমাদের ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু এগুলো খুব পছন্দ করেন। তাই তাদের উদ্দেশ্যেই বলা, যারা এখানে আসবেন এখানে কিন্তু 1-2 ঘন্টা হাতে সময় নিয়ে ঘুরে যাবেন এবং একটু সময় কাটিয়ে যাবেন। এই যে হাওয়া, চারিদিকে গ্রিনারি, তার সাথে নদীর কুলুকুলু শব্দ আপনাদের মুগ্ধ করবেই। অনেক রকমের মুরগি দেখেছি, তবে এই রকমের মুরগি এর আগে কখনো দেখিনি। এটা এখানকার লোকাল মুরগি। এদের গলায় খুব একটা পালক টালক নেই আর কি। এই যে যদি ক্লোজলি দেখেন ভালো করে, এরকম। যাওয়ার সময়ও দেখছিল, আসার সময়ও এমনভাবে দেখছে মনে হচ্ছে না আমরা স্টার আনন্দের রিপোর্টার, ওরা কিছু বলবে। কিছু বলবেন আসন্ন ভোট নিয়ে? যদি কিছু বলেন স্যার। এই আরেকজন আছে, এর নাম হচ্ছে পাপ্পি। না ইংরাজি বলছি না, এর অরিজিনাল নামই পাপ্পি। এই বাবা রে, একটু শান্ত হ বাবা, একটু শান্ত। এই জায়গাটা এত সুন্দর লাগছে, যেতে ইচ্ছা করছে না। একদম ভ্যালির মধ্যে, নেচারের কোলে মনে হচ্ছে। এবং পুরো জায়গাটার মধ্যে একটাই বাড়ি আছে। এগুলো যেগুলো দেখলেন এগুলো ফার্মিং হচ্ছে। এবং এই যে দাদা আছেন, এই দাদা বাড়িতে একা থাকেন। আপ अकेले रहते हो यहाँ पर? कोई प्रॉब्लम नहीं? डर वर नहीं लगता है? नहीं लगता है। किसके डर में? भूत प्रेत ये सब? हाँ, भूत प्रेत पहले के जमाने में भूत प्रेत। हाँ नहीं है डर वर नहीं है, कुछ डर नहीं है। नहीं नहीं। হোমস্টে ওনার দাদা বলছেন যে বিগত 1-2 বছর কিন্তু এতটা গরম ছিল না যতটা এই বছরে আছে। গ্লোবাল ওয়ার্মিং কতটা বাড়ছে এবং সেই এফেক্ট পাহাড়েও যে কতটা পড়ছে সেটা কিছুটা ফিল করা যাচ্ছে, যে মুখে চোখে ঘাম, এতটা কষ্ট হচ্ছে। জানি না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কীরকম দিন দেখতে চলেছে। এই রাস্তাটায় নামার সময় অতটা কষ্ট হয়নি, যেহেতু একটু স্লোপ আছে, ওঠার সময় একটু কষ্ট হচ্ছে। রেলিং নদী থেকে ফিরে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম। এদিকে অলরেডি সানসেট হয়ে গেছে, আর যে ঠান্ডা হাওয়াটা চলছিল সেটা কিন্তু আস্তে আস্তে আরও ঠান্ডা হয় সন্ধ্যের দিকে। তবে পরিবেশটা কিন্তু এখন অন্য রকম।
সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর পিছনের পাহাড়ের লাইটগুলো এমনভাবেই আছে ছাড়া ছাড়া, মনে হচ্ছে প্রপার্টিটাকে মিনিয়েচার লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে ব্যাক সাইডটা ন্যাচারালি। আর তার সাথে যদি থাকে এরকম টেবিল ভর্তি স্ন্যাক্স, কফি, গরম গরম স্যুপ আমার ফেভারিট, আর রয়েছে মোমো একদম ধোঁয়া ওঠা। আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওয়াইফাই অ্যাভেলেবেল নেই, বাট মোবাইল নেটওয়ার্কের মধ্যে জিও এবং এয়ারটেল দুটোই খুব ভালো চলছে। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আমাদের কিন্তু রাইস এবং রুটি দুটোই দেওয়া হয়েছে, তার সাথে এখানে আছে ডাল, মুসুর ডাল, এটা হচ্ছে আলু এবং বেগুনের একটা ভর্তা, তার উপরে ধনেপাতা দেওয়া, এটা হচ্ছে আলু ভাজা, তার সাথে আছে চিকেন কষা। খুব লোভনীয় দেখতে লাগছে, এবং এই সমস্ত আইটেম কিন্তু আজকে আমাদের ডিনারে। লাঞ্চ তো ভালো লেগেই ছিল, ডিনারটা আরও অনেক অনেক বেশি টেস্টি লেগেছে আমাদের। স্পেশালি বেগুন আর আলুর ভর্তাটা আমার ফেভারিট হয়ে গেছে, আর যে পটেটো ফ্রাইটা ছিল ওটাও দারুণ মশলাদার এবং মুচমুচে ছিল। আর আমার একদম এই হচ্ছে ট্রু ফ্যামিলি মেম্বার। চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল, বুঝলেন, মানে বাড়িতে তৈরি করা মশলা দিয়ে চিকেনটা তৈরি করা, আর খুব কম জায়গায় এরকম টেস্টি চিকেন কিন্তু আমরা খেয়েছি, জাস্ট জমিয়ে খেয়েছি। আর আমাকে লেগ পিস দেওয়া হয়েছিল, তার জন্য আমি আরও বেশি করে হ্যাপি হয়ে গেছি। আর এখানে টেস্টের সাথে সাথে কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো দেয়। এবার চলুন খরচাটা জেনে নিই। मेरा नाम साधना प्रधान है, मैं ऑर्चर्ड फार्म स्टे का ऑनर हूँ। और आप लोग यहाँ पे आना चाहते हैं तो यहाँ का आपका रेट होगा 2 जन आएंगे तो 2000 होगा पर हेड, और उसी में खाना सब उसी में आ जाएगा। और 2 से ज़्यादा आएंगे तो आपका 1500 पर हेड होगा, और उसी में खाना सब उसी में है। और आप लोग यहाँ आके बॉनफायर करना चाहते हैं तो बॉनफायर का रेट 500 है, और बारबेक्यू करना चाहते हैं तो बारबेक्यू का पर केजी 600 है। और ये साइल स्टोरी के थ्रू आना चाहते हैं तो आपके लिए थोड़ा बहुत डिस्काउंट होगा। थैंक यू। সন্ধ্যাবেলার অ্যাম্বিয়েন্স দেখে আশা করছি বুঝেই গেছেন যে এখানে এলে আপনারা কি লেভেলের ছবি তুলতে পারেন, সকাল হোক কিংবা সন্ধ্যা। এত অ্যাট্রাকটিভ এই কটেজেসগুলো, তাই এখানে এলে কিন্তু ছবি আপনারা অফুরন্ত তুলতে পারেন। তো এবার বলে দিই শিলিগুড়ি থেকে এই জায়গাটা খুব কম খরচে আপনারা কিভাবে আসতে পারেন। প্রথমেই চলে আসতে হবে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে। এয়ারভিউ মোড় থেকে বাঁদিকে একটা রাস্তা মহানন্দা নদীর দিকে চলে যাচ্ছে, সেখান থেকেই দুপুরবেলা 1টার সময় ডাইরেক্টলি একটা শেয়ার গাড়ি ছাড়ে রেলিংয়ের উদ্দেশ্যে। ভাড়া নেয় জনপ্রতি 400 টাকা। ওখান থেকে ছাড়ে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে। এখানে আপনাদেরকে পৌঁছে দেবে সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যে। ওই গাড়িটা যদি আপনারা অ্যাভেল করতে না চান, আপনাদের কিন্তু ব্রেক জার্নি করে আসতে হবে বিজনবাড়ি হয়ে। ওই একই জায়গা থেকে সকাল 6:30, 8টা এবং 9টার সময় 3টে শেয়ার গাড়ি, এবং দুপুর 12:30 থেকে বিকাল 4টের মধ্যে আরও 3 থেকে 4টে সার্ভিস গাড়ি কিন্তু বিজনবাড়ির উদ্দেশ্যে ছাড়ে। ভাড়া নেয় জনপ্রতি 350 টাকা। বিজনবাড়ি থেকে রেলিং পর্যন্ত সার্ভিস গাড়ির ভাড়া হচ্ছে জনপ্রতি 50 টাকা। এভাবে শিলিগুড়ি থেকে খুব কম খরচে এখানে চলে আসতে পারেন। যদি মনে করেন আপনারা দার্জিলিং থেকে আসবেন, তাহলে দার্জিলিং টু রেলিং ভায়া বিজনবাড়ি কিন্তু সার্ভিস গাড়ি আছে, যার ভাড়া হচ্ছে জনপ্রতি 250 টাকা থেকে 300 টাকা। এটা হয়ে গেল সার্ভিস গাড়ি। যদি শিলিগুড়ি থেকে এখানে ছোট গাড়ি হায়ার করে আসতে চান তাহলে ভাড়া পড়বে 4500 টাকা, এবং যদি বড় গাড়ি হায়ার করে আসতে চান তাহলে ভাড়া পড়বে 5000 টাকা। এবার রাস্তার কন্ডিশনের কথা একটু বলে দিই। বিজনবাড়ির রাস্তা কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ, মানে উঁচু নিচু আছে, বা বলতে পারেন অনেকগুলো পাথর ভাঙাচোরা আছে। ছোট গাড়ি এবং বড় গাড়ি দুই গাড়ি নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন। যেহেতু বিজনবাড়ির রাস্তাটা মাঝে মধ্যে একটু সরু হয়ে গেছে, তাই পাকাপোক্ত ড্রাইভার হলে কিন্তু খুব ভালো হয়। হোমস্টেতে পার্কিংয়ের যেহেতু সুবিধা আছে, তাই সেলফ ড্রাইভ করে আসতেই পারেন। মেন রাস্তা থেকে 300 মিটার মতো, 200 কি 300 মিটার হবে। রাস্তাটা একটু ঢালু, মানে পাথরের রাস্তা, একটু উঁচু নিচু রাস্তা, তাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স যে সমস্ত গাড়ির বেশি সেই গাড়িগুলো কিন্তু প্রেফারেবল। আর একটা কথা বলে দিই যে রবিবার ছাড়া কিন্তু সোম থেকে শনি ওই ডাইরেক্ট সার্ভিস গাড়িটা চলে, এবং এখান থেকে যখন ওটা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন এখানে সকাল 6টার সময় আসে। ফার্স্টে ওনার কিন্তু এখানে থাকেন নয়, এই যে আলোটা জ্বলছে এর উপরে বেশ কিছু বাড়ি আছে, ওখানেই ওনারা থাকেন। আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ফার্মস্টের বাইরে বেশ কিছু বাড়ি আছে, যদি অনেকটা রাত হয়ে গেছে তার জন্য সমস্ত আলোই নিভে গেছে। এই মুহূর্তে কটেজে আমরা ছাড়া কেউই নেই, তাই এতটা নিস্তব্ধ পরিবেশ এখন। এখানটা কিন্তু সানরাইজ হয়, আর ঠিক এই দুটো পাহাড়ের মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, মানে মেন পিকটা না, লেজটা দেখতে পাওয়া যায় ক্লিয়ার ডেতে।
এখন বাজে প্রায় 5:45। একদম সকালের দিকটা, সন্ধ্যের দিকটা বা রাতের দিকটা কিন্তু হালকা ঠান্ডা থাকছে, বাকি পুরো দিনটা কিন্তু খুব মনোরম ওয়েদার। মনে হয় না খুব একটা মোটা ভারী জ্যাকেট এই সময় আনার দরকার আছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কথা বলছি। বাকি আপনারা দেখে বুঝতেই পারছেন এখানে এলে সকালবেলা আপনারা কি অ্যাম্বিয়েন্স পেতে পারেন। সকাল 6টার শেয়ার গাড়ি যেটা আছে সেটা অ্যাভেল করে চলে এলাম। আপনারা যদি ওখানে স্টে করেন তাহলে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু ম্যাক্সিমাম দিনই রুটি বা পুরি, তার সাথে আলু তরকারি দেওয়া হয়, এবং 5-6 জন বা 7 জন হয়ে গেলে তখন আলুর পরোটা কিন্তু ব্রেকফাস্ট হিসাবে দেওয়া হয়। আজকে আমি কিন্তু ভীষণ 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 খুশি, কারণ নর্থ বেঙ্গলে অনেক দিন পরে নীল আকাশের সাথে কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়েছি। এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়াল স্টোরিজ।